নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তোমরা সকলে কেমন আছো, কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো, দেখে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো। গতকাল যখন ওনাদের বাড়ি থেকে অভিষেক দেখে আসছিলাম, তখন এমন একটা হঠাৎ করে বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, ঝড় দিচ্ছিল, সুন্দর এমন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, যেন মনে হচ্ছিল আমরা মনে হয় সেই করোনার সময় ফিরে গেছি। করোনার সময়টা মনে করলেই যে সময়টা বুক একদম সকলের ঢিপ ঢিপ করে, কালকে রাত্রে বাড়ি ফেরবার সময় ঠিক সেই রকমই লাগছিল। সারা রাস্তাঘাট ফাঁকা, কোনো লোকজন নেই সারা রাস্তায়, আর ভেতরটা বেশ ভয় ভয়ও লাগছিল। আর সুন্দর বিকেলবেলা তো বললামই, বেরোবার সময় প্রচণ্ড গরম হচ্ছিল, ঘুমোট মতো হয়েছিল। আর বেশ একটুখানি হালকা বৃষ্টি হতে, ঝড় দিতে ওয়েদারটা দারুণ সুন্দর হয়ে গেল, বেশ আরামদায়ক মতো। আর সকালবেলা দেখতেই পেলে সকালের আকাশটা কি সুন্দর, একদম শান্ত স্নিগ্ধ লাগছিল। রাস্তাঘাটে এখনো পর্যন্ত অল্প অল্প ভিজে রয়েছে, জলও একটু আধটু জমেছে, মনে হচ্ছে রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে। যাই হোক, সকালবেলা উঠে একটুখানি বাইরের আবহাওয়া দেখে শুরু করে দিয়েছি জোর কদমে কাজকর্ম বলতে যেগুলো ঘুরে বেরিয়ে এসেছিলাম, এক ডাই জামা কাপড় সমূহ সব কিছু জমা হয়ে পড়েছিল। ভেবেছিলাম কি, যতক্ষণ না হাতের রং উঠছে ততক্ষণ কাচাকুচিগুলো করবো না, কিন্তু হাতের রং বেশ অনেকটাই উঠে গেছে। সবচেয়ে বড় কথা কি, অল্প অল্প করে রোজই দুটো চারটে করে কাটছিলাম, কিন্তু অনেক জামা কাপড় একসঙ্গে জমেছে। তারপর রিক সেদিনকে এসে বসন্ত উৎসব খেলতে গেছিল, তার জামা কাপড়, ঘুরতে যাওয়ার জামা কাপড়, আবার এই গত এক সপ্তাহে তোমাদের দাদা রিকের স্কুল অফিসের ড্রেস, জামা কাপড় প্রচুর জমেছে। ঘুরে বেরিয়ে এসছি, যে জুতোগুলোকে নিয়ে গেছিলাম সেগুলো পরিষ্কার করবার আছে, তাই আজকে সকাল থেকেই লেগে পড়েছি কাচা ধোয়া পরিষ্কার করতে। বেলায় পরে রান্না করতে যাব, তাই মনে করলাম আগে এই দিকের কাজটা খানিকটা সেরে নিই। বেশ কিছু জামা কাপড় যেগুলো পেরেছি মেশিনে দিয়ে দিয়েছি, ওটা মেশিনটাকে চালিয়ে দেবো, ওটা কাচা হবে। আর ঘরের মধ্যেও অনেক জামা কাপড় বার করে রেখেছি, যেগুলো খুব একটা বেশি ময়লা না, হালকা ফুলকা অল্প কাচলেই হয়ে যাবে, সেরকমও 2 বালতি ভিজিয়ে রেখেছি। এখন যাব ঝটপটগুলোকে করে ওগুলোকে কেচে ধুয়ে শুকো দিয়ে দেবো। আর জুতোগুলো এখানে সব বার করা আছে, পরে ওগুলো একটা একটা করে পরিষ্কার হবে। সব কাজ একসঙ্গে করতে গেলে তো সামলে উঠতে পারবো না, কারণ দাদার তো কোনো বললামই দোল, অকেশান, অনুষ্ঠান কোনোতেই ছুটি নেই। আজকে গতকাল মানে যেহেতু আমাদের বাঙালিদের দোল গেছে, আজকে নন বেঙ্গলিদের দোল, যদিও গতকালই সবাই বেশিরভাগ লোক দোল উৎসব পালন করে নিয়েছে, তাও কিছু আছে আজকে পালন করছে। তো দাদা অফিস বেরোবে, আর আজকে রিকও বাড়ি ফেরবার কথা, যদিও গতকালই ফেরার কথা ছিল কিন্তু ফেরেনি। সেখানে একদম পিসি আমার রান্না করে রেঁধে বেড়ে খাওয়াচ্ছে, আর সে ওখানে মজা পেয়ে গেছে, আনন্দ ছেড়ে আসতে চাইছে না। তো যাই হোক, আজকে সকালবেলা আসবার কথা বলছিলাম, তাতেও আমার পিসি ভীষণ রাগ করলো, বললো সকালবেলা ছেলেটাকে খাওয়াবো না দাওয়াবো না, ঘুম থেকে তুলেই কাম ধরে বলবো যা এবার বাড়ি চলে যা, না দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলে আসবে। তো কি আর করা যাবে, রিক বিকেলে আসবে, ওর মতো রান্না বান্না সব রকম হয়ে থাকবে, এসে খাবে। দেখতেই পাচ্ছ আজকে দাদা বাজার থেকে, যেহেতু রবিবার আমার পূর্ণিমা করেছি, সোমবারও উপোস পরপর 2 দিন গেছে, আমার সেরমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। মানে রবিবার রোদের দেখতেই পেয়েছিলে, চিকেন এনেছিল, করে দিয়েছিলাম। তো দাদা বললো তাহলে আজকে রিকও যখন আসবে বেশি কিছু রান্না করে লাভ নেই, এই যে অল্প একটু নিম বেগুন ভাজবো, শুধু দাদার আর আমার মতো, কারণ আমার মা তো নিম বেগুন খাওয়া অনেক দূরের কথা, যে কড়াইতে বা খুন্তিতে রান্না করা হয় সেইতেও অন্য কিছু করলে আর খাবে না। তো নিম বেগুন ভাজা হবে, আর অল্প করে একদম পাতলা, একদম একটুখানি মাটনের আলু দিয়ে ঝোল হবে। এই যে দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছি, যদিও আলুটা দেবার একদমই চাইছিল না দাদা, তাও আমি জোর করে বললাম যে না, রিকও ভালোবাসে, আর এরপরে আলুর স্বাদ আর সেই রকম থাকবে না যে মাটনে আলু দিয়ে খাবার মতো হবে। তো এইবারটা যখন হয়েছে, আর বিশেষ করে আজকে একদম পাতলা হালকা ঝোল হবে,
সেরকম বিশেষ রিচ করব না। আর মাটনটা এখানে দেখতেই পেলে তখন ভালোভাবে কষিয়ে মিনিট 15 মতো একদম গ্যাস সিম করে স্টিমে আর কি সেদ্ধ হয়েছে, দিয়ে ওটাকে নামিয়ে রেখেছি। যতক্ষণ না ভেতরের ভাবটা মানে স্টিমটা রিলিজ হচ্ছে ততক্ষণ এইভাবে থাক, ততক্ষণ আলুগুলো ভেজে তুলে রাখবো। ওটা হয়ে গেলে আলুগুলো দিয়ে একটা সিটি দিয়ে নামাবো। ভাতটা 1 ফুট করেই নামিয়ে রেখেছিলাম, ওটা আর একটা ফুট হবে সেই জন্য বসিয়ে দিয়েছি। আর শুধু নিম বেগুনগুলো ভাজা করব, তাহলেই মোটামুটি এবেলা রান্না শেষ। আর জামা কাপড় প্রচুর যে ভিজিয়েছিলাম তার অর্ধেকটা কাঁচা ধোয়া শুকুর দেওয়া হয়ে গেছে। আর যেহেতু সবই হালকা পাতলা জামা কাপড় ছিল, বেশ 2-1টা শুকিয়েও গেছে, ওগুলো পরে তুলবো। আর দাদা খেয়ে বেরিয়ে যাওয়ার পর বাদবাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলো হালকা করে ধুপিয়ে ধুয়ে তুলে শুকুর দেবো। মেশিনেও হয়ে গেছে সেই জামা কাপড়গুলো, যদিও মাকে বলেছি যে তুমি মেশিনটা বন্ধ করে আর আস্তে আস্তে এগুলো করে জামা কাপড়গুলো বার করে শুকুর দেবে। কিন্তু সমস্যা যেটা, আগে তো নিজের বাড়িতে মনের সুখে জামা কাপড় কাচতাম, ধুতাম, শুকুর দিতাম। এই যে স্টিম রিলিজ হয়ে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি, আর কালারটা দেখো, এখনই মনে হচ্ছে একটুখানি টেস্ট করলেই হয়। যাই হোক, আলু দিয়ে দিয়েছি, এবার প্রেশারের মুখটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেবো। আর এদিকে বেগুনটা আগে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেওয়ার পর তারপর নিম পাতাটা ভাজবো। আর এখন আমরা যারা ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাট বাড়িতে থাকলে যেটা সবচেয়ে বড় আমার কাছে সমস্যা, সেটা হচ্ছে জামা কাপড় শুকুর দেয়া। আমার তো পক্ষে একেবারেই ইচ্ছাও হয় না, ক্ষমতাতেও কোলায় না সেই 5তলা কাপড়গুলোকে টেনে নিয়ে শুকুর দিতে যাব। তাই 5তলায় গিয়ে জামা কাপড় শুকুর দেওয়াও হয় না। আর যেহেতু ছোট্ট ব্যালকনি, সে আর অল্পই জায়গা, সেখানে একসঙ্গে অনেক জামা কাপড় কেচে ফেললে শুকুর দেওয়ার ভীষণ সমস্যা হয়। তাই ওই ঘুরিয়ে ফিরিয়ে ওলট পালট করে দিতে হয় আর কি। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরতে দিয়ে দিয়েছি, প্রেশারটা সিটি হচ্ছে। এবার বেগুনটাকে ভেজে তুলে নিয়েই এই তেলেই নিম পাতাগুলোকে একদম মচমচে করে ভাজা করে তুলবো। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার, নিম পাতার বেগুন একদম মুচমুচে করে ভাজা, তার সঙ্গে গরম ভাতে আর একটু ঘি দিলে যা টেস্ট লাগে না, ও সে বলার কথা না। আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম মানুষ কিভাবে নিম পাতা খায়, এই এত তেতো জিনিসটা কি করে তাদের এত পছন্দ। বাড়িতে মাঝে মধ্যে 2-1 মানে সব বোনেদের ভাগ্যেই জুটতো কখনো সখনো 1-1টা চড়চাপড়, কিন্তু তাহলেও কেউ নিম পাতা উচ্ছে তেতো খেতে চাইতাম না। আর এখন বয়সের সঙ্গে এটাই সব থেকে লোভনীয় হয়ে গেছে। যাই হোক, রান্না কমপ্লিট, দাদাও স্নান সেরে এসে গেছে, আর এখানে 3 জনের একদম মাটন বাটিতে ঢেলে নিয়ে চলে এসেছি। এবার ভাত বেড়ে নেবো গরম গরম, দিয়ে দাদা, আমি, মা 3 জন একসঙ্গে খাওয়া দাওয়া সারবো। আর রিকের সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, ও রাত্রিবেলা এসে খাবে। এবার দেখা যাক ও কতক্ষণে আসে। চলো এবার খাওয়া দাওয়াগুলো সেরে নিই। আজকে একটু সব কাজ যেহেতু ভোর ভোর উঠে শুরু করেছিলাম, তাড়াতাড়ি মোটামুটি অনেকটাই কাজ সারা হয়ে গেছে। আর খাওয়া দাওয়াও আজকে তাড়াতাড়ি করছি, দাদাও খেয়ে বেরোবে, আর আমি খাওয়া দাওয়া করে কিছু এডিটের ফোনে কাজ পড়ে রয়েছে সেইগুলো শুরু করব। দাদা অফিস বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ এডিটিংয়ের কাজ করছিলাম ফোনে, তো সেইগুলো করতে করতে মনে করলাম যে ছেলে আসলেই সে এত বিরক্ত করতে শুরু করবে। বিরক্ত বলছে তার বক্তৃতা, সে দুদিনে ওখানে কি কি আনন্দ করেছে, কি খেয়েছে, কি কোথায় ঘুরেছে, কিভাবে কি করেছে, তার থেকে তো প্রচুর গল্প শুনবার আছে। তাই বসে সময় নষ্ট না করে ভাবলাম ঝটপট গিয়ে কাজকর্ম শুরু করে দিই। তাই জন্য এখানে বেশ অনেকগুলো, প্রায় 7টার মতো ডিম সেদ্ধ বসিয়েছিলাম, আর ডিমটাকে ছাড়িয়ে একটুখানি গ্রেট করে নিলাম। রিকও অনেকক্ষণ আগেই এসে গেছে, আর এসে বলল যে মা, আমার জন্য শুধু 1 পিস মাটন রেখে দাও, আমি খাবো, বাদবাকি ফ্রিজে ঢুকিয়ে রাখো, ওটা আগামীকাল সকালে খেয়ে স্কুলে বেরিয়ে যাব। কারণ দুপুরবেলা আজকে আমার ছোট পিসি বিরিয়ানি বানিয়েছিল, ওদের বাড়িতেও বিরিয়ানি বেশ অনেকটা পরিমাণে খেয়েছে, আর এই গরমে দুবেলা মাংস খাওয়াটাও ঠিক নয়। তো যাই হোক, একদিকে রক্ষে দুপুরবেলা চিকেন খেয়েছে, আর রাত্রিবেলা একটুখানি মাটন টেস্ট করবে। আর তাই জন্য আমি ডিমটাকে ওখানে গ্রেট করে রেখে
রেখে পেঁয়াজ আদা রসুন করে আটা মেখে রেখেছিলাম। ঝটপট করে রুটিগুলো এবার সেঁকতে সেঁকতে মানে নিজের কপালে হাত দেবো না গালে হাত দেবো বুঝতে পারছি না। নিজের সন্তানের এই রূপ তো ভাবতেই পাচ্ছি না, মানে মা হয়ে সন্তানকে চিনতে পারছি না যে হে ভগবান এটা কোথা থেকে কে এসে হাজির হলো। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা। পিসির বাড়ি থেকে এসে ব্যাগটা কোনো রকমে রেখেছে, জামা কাপড় চেঞ্জ করেই আবার চলে গেছে পাড়ার বন্ধু বান্ধব পূজা মানে ও দিদিদের সঙ্গে দোল খেলতে। আর বাড়ির কেঁদে এসেই কি অবস্থা করেছে দেখো, আমার বেসিন হল একাকার চারদিক ওর অবস্থা হয়েছে। তাতে আমার বিশেষ কোনো কষ্ট নেই, সে দোলের দিন হতেই পারে, ধোয়া মোছা করলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু ছেলেটাকে যে কি করে পরিষ্কার করে ঠিক করব সেটাই এখন বড় চিন্তা। যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, সকলে ভালো থেকো সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন আর একটা ব্লগ নিয়ে ফিরে আসবো। এখনের মতো টাটা। আর তোমাদের যদি কোনো উপায় জানা থাকে যে এই লাল মুখো ছেলেটাকে কিভাবে আগের পর্যায়ে নিয়ে আসবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।